তিন দিন ধরে ভাসছে শেরপুর ময়মনসিংহের নিচু এলাকা। প্রায় 200 গ্রাম তলিয়ে পানিবন্দী লক্ষাধিক মানুষ। জমির ফসল ও মাছের ঘের তলিয়ে বিপুল ক্ষতি। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে পলাতক বেশিরভাগ জনপ্রতিনিধি। ভোগান্তির শেষ নেই জন্মনিবন্ধনে। হয়রানি থেকে মুক্তি চান সেবা প্রত্যাশীরা। এবং দুর্গাপূজার আনুষ্ঠানিকতার বাকি 3 দিন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, আর সঙ্গে আছি আমি তোহা খান তামিম। পাহাড়ি ঝড়ে আকস্মিক বন্যায় 3 দিন ধরে ডুবে আছে শেরপুর। প্লাবিত 3 উপজেলার গ্রামের পর গ্রাম। এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ময়মনসিংহের নির্মাঞ্চলে পানিবন্দী 2 উপজেলার লক্ষাধিক মানুষ। নৌকার অভাবে আশ্রয় কেন্দ্রেও আসতে পারছেন না দুর্গত মানুষেরা। করুণ অবস্থা নেত্রকোনাতেও। সড়কের পাশাপাশি রেল লাইনেও উঠে গেছে পানি। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন। গ্রামের পর গ্রাম নদী রূপ ধারণ করেছে। ডুবে আছে বাড়িঘর, কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেল লাইনে পানি উঠায় ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। টানা বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হু হু করে লোকালয়ে ঢুকছে। প্লাবনে ভয়ানক অবস্থা ময়মনসিংহ আর শেরপুরে। শতাধিক গ্রাম তলিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। নাতিকে নিয়ে খাটে বসে দুর্যোগময় সময় কাটাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিরহাট এলাকার বাসিন্দা হেলেনা খাতুন। 3 দিন ধরে পানিবন্দী পরিবারটি। রান্নাঘর তলিয়ে যাওয়ায় নেই রান্নার ব্যবস্থা। নৌকার অভাবে আশ্রয়কেন্দ্রেও আসতে পারছেন না দুর্গতরা। আজকে 3 দিন ধরে অবস্থা, আমরা কোনো রান্না খাওয়া নাই, ভিতরে পানি সব। বন্যার যে অবস্থা বর্তমানে এই দেশের, বর্তমানে মানুষ চলা খুব কঠিন হয়েছে। গতকালকার ছায়াও আজকে 2 হাত পানি বাড়ছে, যে বৃষ্টি হইতেছে, পাহাড়ের পানি আইতেছে। বন্যা মাছ নিছে গা, পুষ্কুনি ধান ক্ষতি দিব। একই অবস্থা হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চলেও। জলাবদ্ধতা রয়েছে পৌর সদরেও। ফসলের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। 18,300 হেক্টর আমন ধানের জমি ও 105 হেক্টর জমিতে আবাদকৃত সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। এদিকে নেত্রকোনাতে করুণ অবস্থা। কংস নদীর পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জারিয়া ও নাটোরকোনা গ্রামের অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। তবে ডুবে গেছে ময়মনসিংহ জারিয়া রেল লাইনের আধা কিলোমিটার অংশ। এতে আন্তনগর ট্রেন জারিয়ার অভিমুখে এসে ধীরে ধীরে পার হয়। এই পানিতে কেউ অভ্যস্ত না, আমরা এরকম পানি হয় না কোনো সময়। এটা হঠাৎ পানি হয়ে গেছে। এই কংস নদীর উত্তর পাশে যত পরিবার আছে সব পানি নিচে তলায় আছে। নৌকা দেয়া বিভিন্ন যেভাবে পারতেছে আসতেছে উপরে। পানির কারণে শেরপুরে গত 35 বছরের মতো এমন ভয়াবহ বন্যা দেখেননি স্থানীয়রা। 3 দিন ধরে ডুবে আছে 3 উপজেলার গ্রামের পর গ্রাম। এখনো কোনো ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। লাবিব হাসান, সময় সংবাদ। বন্যার আরও খবর জানতে শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন ওবায়দুল হক এবং নেত্রকোনার নাটেরকোনা এলাকায় আছেন আলপনা বেগম। আমরা শুরুতে যাচ্ছি হীরার কাছে। টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা উজানের ঢলে শেরপুরের 3টি উপজেলা গত শুক্রবার সকাল থেকে প্লাবিত হওয়া শুরু করেছে। শেরপুরে বিশেষ করে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কার্যত নালিতাবাড়ি উপজেলা শেরপুর সহ ঢাকা এবং সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে নালিতাবাড়ি উপজেলার সাথে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও এবং ঢাকা নাকুগাঁও স্থলবন্দরের সাথে ঢাকার সংযোগ সড়কের মহাসড়কে আমি দাঁড়িয়ে আছি। এই মহাসড়কে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় 1 ফুট 1.5 ফুট পর্যন্ত পানি রয়েছে। এইখানে বিভিন্ন রকম যানবাহন চলাচল করছে, ঝুঁকি নিয়ে যানবাহনগুলো চলাচল করছে। আমি কিছুক্ষণ আগে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন নালিতাবাড়িতে বা বানবাসী দুর্গত লোকদেরকে নিরাপদ আশ্রয় আনার জন্য 123টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তার মধ্যে যে আশ্রয় কেন্দ্রগুলো আশেপাশে বানবাসী লোক রয়েছে সেই
সেই এলাকায় লোকজনগুলোকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো তে বিশেষ করে আশ্রয়কেন্দ্রগুলোতে ঔষধের সংকট দেখা দিয়েছে এবং আমি দেখতে পেরেছি সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নালিতাবাড়ি বিভিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ করা হয়েছে। এবং একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরের নালিতাবাড়ি উপজেলা এবং নালিতাবাড়ি, ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলায় 6086টি মাছের ঘের তলিয়ে গেছে। এই মাছগুলো সমস্ত পুকুরের মাছ তলিয়ে গিয়ে একেবারে নিঃস্ব করে দিয়েছে মাছ ব্যবসায়ীদেরকে। তো শেরপুরের বন্যা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহের ধুবাউড়ায় আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, তার কাছে। বৃষ্টি নামলেই আতঙ্ক ভর করছে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধুবাউড়ার বানবাসী মানুষের মধ্যে। কারণ গত রাতের যে অঝোর ধারায় বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টিতে কিন্তু মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে, পানি বৃদ্ধি পেয়েছে, নতুন নতুন এলাকা গড়ভারি আরও প্লাবিত হয়েছে। এবং যে বাড়িটিতে আমরা সকালে দেখেছিলাম যেখানে হাঁটু পানি, সেখানে এখন কোমর সমান পানি। অর্থাৎ বাড়িঘর কিন্তু একের পর এক বাড়িঘর তলিয়ে যাচ্ছে, পানি বৃদ্ধি পাচ্ছে। মানুষজন যারা গত 3 দিন এখানে থাকতে পেরেছেন তারা কিন্তু আজ এখানে থাকা সম্ভব হচ্ছে না, যার ফলে তারা ছুটছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে এই যে উপজেলা দুটিতে এত পরিমাণ পানি, এত পরিমাণ এই পানি কিন্তু তারা কখনো দেখেননি, যার ফলে তারা বলছেন যে এখানে কখনো নৌকার প্রয়োজন হয়নি। এই নৌকা না থাকার ফলে এখানকার যারা বানভাসী রয়েছেন তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে পারছেন না। তারা কিন্তু কোনো রকমে উঁচু যে সড়কগুলো রয়েছে সেখানে তাদের গবাদি পশু নিয়ে তারা কিন্তু কোনো রকমের সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তবে তারা যেটি বলছেন যে পানি যদি বৃষ্টি না হয় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে পানি নেমে যাবে, তবে বৃষ্টি হলে কিন্তু পানি নামতে আরো সময় লাগবে। আমরা হালুয়াঘাটে বিভাগীয় কমিশনার ত্রাণ বিতরণ করেছেন, তিনি যেটি জানিয়েছেন যে বিভাগে শেরপুর এবং ময়মনসিংহে 58টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আসলে তারা ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন সরকারিভাবে এবং বেসরকারিভাবেও যারা আছেন তাদেরকেও আহ্বান জানিয়েছেন যেন সম্মিলিতভাবে এই দুর্যোগ আসলে মোকাবেলা করার জন্য সম্মিলিতভাবে যেন কাজ করে এবং মানুষজন যেন সকলের পাশে দাঁড়ায়। এবং এই যে মানুষের দুর্ভোগের চিত্র, যারা রান্না করতে পারছেন না, যারা খেতে পারছেন না, তারা হাহাকার করছেন ত্রাণের জন্য, কিন্তু এই যে 20 মেট্রিক টন ত্রাণ সহায়তা 2 উপজেলার জন্য, সেটি কিন্তু এই লক্ষাধিক মানুষের জন্য কিন্তু একেবারেই অপ্রতুল। তারা বলছেন যে তারা এই অসুস্থ হয়ে পড়ছেন এবং এই পানিবন্দী থাকার কারণে তারা নানা সমস্যা এবং এই দুর্ভোগের চিত্র কিন্তু আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। তারা যেটি বলছিলেন যে এই যে তাদের ফসলি জমি, মাছের ঘের সবকিছুই কিন্তু তলিয়ে গেছে এবং এই যে ক্ষতি, অপূরণীয় ক্ষতি, তারা কিন্তু কিভাবে আসলে পুষিয়ে নেবেন সেটি তারা বুঝতে পারছেন না, অনেকটা নিঃস্ব হয়ে গেছেন। তবে প্রশাসনিকভাবে আমি কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে সামনের মৌসুমে তারা সরকারি প্রণোদনার মাধ্যমে এই কৃষকদের যতটুকু সম্ভব ঘুরে দাঁড়ানোর কাজ তারা করবেন এবং তারা যেন এই ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য সরকারিভাবে কিছুটা হলেও তাদেরকে পাশে দাঁড়াতে চেষ্টা করবেন। এক্ষেত্রে যারা মাছের ব্যবসা করেছেন, মাছের ঘের করেছেন, তারা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারাও কিন্তু আসলে এখন অনেকটাই নিঃস্ব, লাখ লাখ টাকা আসলে তারা এই তাদের মাছ কিন্তু তলিয়ে গেছে এবং ভেসে গেছে। তো এই ছিল ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধুবাউড়ার বন্যা পরিস্থিতি। আমরা এখন নেত্রকোনার বন্যা পরিস্থিতি জানতে চলে যাব সহকর্মী আলপনা বেগমের কাছে। আজকে সকাল থেকে যে 10টা থেকে যে নদীর কংস নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সে কারণে যে উপচে নদীর যে তীরবর্তী এলাকা আছে, যে নেত্রকোনার পূর্বধলা, একদম খুব ভয়াবহ পরিস্থিতি আকার ধারণ করেছে। আমরা দেখছি যে সময়ে সময়ে পানিটা বেড়েই চলছে, এত চাপ বৃদ্ধি পেয়েছে এবং এই যে ময়মনসিংহের ধুবাউড়া এবং এই যে শেরপুরের থেকে বুগাই নদী দিয়ে যে কংস নদী দিয়ে পানিটা আসছে, সেই পানির চাপ কিন্তু এখন নেত্রকোনার দিকে
পড়েছে এবং এই যে নিমজ্জিত হয়েছে নাটেরকুনা, পূর্বদলা উপজেলার নাটেরকুনা, জারিয়া সহ বেশ কিছু এলাকায় পানি, ঘর বাড়িতে পানি উঠে গেছে। এমন কিছু কিছু জায়গায় যেখানে এই হাঁটু পর্যন্ত পানি ছিল সেই জায়গাগুলোতে কোমর পানি হয়ে গিয়েছে এবং দেখা গেছে যে জারিয়া যে রেল লাইনটি, সেই রেল লাইনটি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে এবং এখানকার যে কিছু মানুষ আছেন তারা হচ্ছে আত্মীয় স্বজনদের কাছে নিরাপদ আশ্রয়ে এই সন্তানদেরকে পাঠিয়ে দিচ্ছেন। অনেকেই আবার যে ঘরের জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রের জন্য নিজেরা তাদের বাড়ি ঘরে থেকে যাচ্ছেন, যে কারণে তাদের হচ্ছে রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে এবং পানির যে এই তীব্র ভাবে পানিটা বেড়ে চলছে, মানে এই পরিস্থিতি কিন্তু চলমান এবং এটা থাকলে যে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। দেখা গেছে যে এলাকাবাসী মিলে আরো কিছু বাঁধ আছে যেগুলো, সেই বাঁধগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করছে যেন পানিটা ধীরে ধীরে নামতে পারে। কিন্তু এখানকার মানুষ যেটা বলছে যে আসলে কংস নদী এবং এই যে সোমেশ্বরী নদী বা উবদাখালী নদী, যে পাহাড়ি যে নদীগুলো রয়েছে সেই সীমান্তবর্তী নদীগুলো হচ্ছে ধারণ ক্ষমতা কম এবং এই ধারণ ক্ষমতা কম থাকার কারণে যে এই যে ধুবাউড়া নদী, যে নেতাই নদী, যে নদী দিয়ে পানি এসে এভাবে এই চাপ সৃষ্টি করেছে এবং হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সকাল থেকে পানি বাড়তে এই পরিস্থিতি ধারণ করেছে। এখন পরিস্থিতি সত্যিকার অর্থে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এবং এই পানি যদি এভাবে বাড়তে থাকে তাহলে আরো বিপর্যয় ঘটবে। কিন্তু এখানকার যে আজকের যে পরিস্থিতিটা, যদিও বৃষ্টি কম কিন্তু পানির চাপ কিন্তু কম না। যে তারা বলছেন যে ওখান থেকে এই ময়মনসিংহ এর যে পানিগুলো সেগুলো আরো সরে আসতে তো আরো ভয়াবহ আকার ধারণ করবে। যে পানিগুলো যে হারে আসছে সেই হারে নামতে পারছে না, এটা একটা সমস্যা। আর নেমে যে পানিগুলো যেখানে ধারণ করবে সেই ধারণ ক্ষমতা না থাকার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং লক্ষ্য করা গেছে যে বেশ কয়েক বছর ধরেই এই কলমাকান্দা বা সীমান্ত এলাকাবর্তী যে নেত্রকোনা জেলায় এই ধরনের বন্যা কিন্তু মানুষ আগে দেখেনি। তো এখন দেখা গেছে যে অল্পতেই ভারী বৃষ্টিপাত হলেই পানি জলাবদ্ধতা হয়ে যায়। পাশাপাশি যদি পাহাড়ি ঢল থাকে, যে সেই পাহাড়ি ঢলে দেখা গেছে যে আরো মানুষের বিপর্যয় ঘটে। তো নেত্রকোনা জেলায় প্রায় 20,000 মানুষের মতো মানুষ এখন পানিবন্দী রয়েছে, এমনটি জানালেন এখানকার স্থানীয়। নাটেরকোনার যে এই রেল লাইনের পাশে গ্রামটি, এই গ্রাম থেকে আমার কাছে আজকের যে পানি বেড়ে ওঠা এবং প্লাবিত হওয়ার সর্বশেষ ছিল। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যুক্ত হয়েছিলাম নেত্রকোনা, ময়মনসিংহ এবং তারও আগে শেরপুর থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। ওভারব্রিজ থাকলেও হেঁটেই পারাপার, লুটপাটের জন্য সরু সড়কে 6 কোটি টাকার প্রকল্প নেওয়ার অভিযোগ, জনসচেতনতা বাড়ানোর আশ্বাস সিলেট সিটি কর্পোরেশনের। জন্ম নিবন্ধন জটিলতা নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী ইকরামুল কবির। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আমি এই মুহূর্তে আছি সিলেট সিটি কর্পোরেশনের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায়। এই শাখায় যেই সিলেট নগরীর যে 42টি ওয়ার্ড রয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের জন্ম এবং মৃত্যু সনদ নেওয়ার জন্য এই শাখাকে আসতে হয়, এই শাখায় আসতে হয়। এবং এই শাখার দুটি সমস্যা সবচেয়ে বড় দেখা দিয়েছে বা দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি বা ভোগান্তিতে পরে যারা তাদের কাছ থেকে শুনেছি, সেটা হচ্ছে কি এক সার্ভার প্রায় সময় বিকল হয়ে থাকে এবং সার্ভার বিকল হওয়ার কারণে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের করার কিছুই থাকে না এবং এই ধরনের অভিযোগ এখানকার যারা কর্মকর্তা আছে বা কর্মচারী আছে তারা বলে থাকেন। এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম তিনিও বলেছেন যে সার্ভারের কারণে এই নিবন্ধনের অনেক সময় দেরি হয়ে থাকে। আরেকটি সমস্যা যেটা, সেটা হচ্ছে গিয়ে সাম্প্রতিক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং যে 42টি ওয়ার্ডের পুরুষ এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রয়েছে তাদেরকে অপসারণ করা হয়েছে এবং অপসারণ করার কারণে যেই বিশেষ করে মৃত্যু সনদের জন্য তাদেরকে যেই প্রয়োজন পড়ে কাউন্সিলরদের স্বাক্ষর, সেই স্বাক্ষরে গিয়ে তাদের সমস্যা পড়তে হচ্ছে। যদিও এখানকার যারা শাখার প্রধান আছে বা প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আছেন বা সার্ভারে যারা আছেন তারা বলছেন যে 3 কার্য দিবসেই জন্ম নিবন্ধন দিয়ে থাকে, কিন্তু মৃত্যু সনদ দিতে গিয়ে কিছুটা সময় লাগে। আপনারা দেখতে চাই আমরা এই সিটি কর্পোরেশনের জন্ম এবং মৃত্যু যে সার্ভার আছে সেই সার্ভার রুমে দেখতে পাচ্ছেন আপনার একটা ভিড় বা কর্মকর্তা কর্মচারীরা চেষ্টা চালাচ্ছেন যে যারা সেবা নিতে আসেন তাদেরকে দ্রুত সেবা প্রদানের জন্য। কিন্তু সমস্যা হয়ে থাকে যে তবে যেই সমস্যা নিরসনের জন্য সরকারের পক্ষ থেকে 14 জন কর্মকর্তাকে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা প্রধান রয়েছে সেই কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে এবং সেই কর্মকর্তা বিভিন্ন ওয়ার্ড 42টি ওয়ার্ডে 14 জন কর্মকর্তা তারা
সেই যে মৃত্যু সনদে স্বাক্ষরের ব্যাপারে তারা কাজ করছেন, তার উপরে চেষ্টা চালাচ্ছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদ দেওয়া যায় সেই বিষয়টি দেখভাল করার জন্য। মোটামুটি এই ছিল সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডে নগরবাসীর যে জন্ম এবং মৃত্যু সনদ দেওয়ার যে কার্যকারিতা, তার সবশেষ খবর। সহকর্মী ইকরামুল কবির যুক্ত হয়েছিলেন সিলেট থেকে। এদিকে চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্বে স্থবির সুনামগঞ্জে সুরমা ইউনিয়ন পরিষদের কার্যক্রম। সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়ায় তৈরি হয়েছে স্থবিরতা। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। ছোট্ট একটি ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। পাশের সুরমা নদীর তীর ঘেঁষে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরিষদের মূল ভবন। দীর্ঘদিন এভাবে কাজ চললেও নির্মাণ হয়নি নতুন ভবন। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সদস্যরা। উনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দাপট খাটিয়ে আমাদেরকে বিভিন্ন সময় জোরপূর্বক ভাবে আমাদের কাছ থেকে সরকার প্রকল্প দস্তখত নিয়ে উনি টাকা পয়সা আত্মসাৎ করছে। এই ভবন নির্মাণ করার কথা উনি এককভাবে এটা নির্মাণ না কইরা পায়তারা কইরা ইনি ব্যক্তিগত বাড়ির মাঝে নিয়ে অফিস চালাইতেছে এবং আমাদের দ্বারা রেজুলেশন করাইতেছে না। এদিকে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছেন বাসিন্দারা। হচ্ছে না বেশিরভাগ সেবা কার্যক্রম। চেয়ারম্যান স্বাক্ষরের লাগে অনেক পারি না। আমরা অনেক হইতেছে, আমরা কোনো কিছু ইউনিয়নের ভিতরে কোনো কিছু একটা কাজকর্ম পাই না, উন্নয়ন পাই না। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত চেয়ারম্যানের, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমি কিসের অনিয়মিত অভিযোগ কি আছে আর কিসের অনিয়মিত? অফিসের সকালে বিকালে এই অফিস করি, মানুষ হয়, মানুষের সেবা দেই, আর তো কিছু না। উপজেলা নির্বাহী অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। তদন্ত প্রক্রিয়া চলমান আছে। খুব শীঘ্রই প্রতিবেদন পেলে আমরা পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখব। 32.53 বর্গ কিলোমিটার আয়তনে সুরমা ইউনিয়নে 29 গ্রামের 32,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। ফুটওভার ব্রিজ থাকলেও হেঁটেই সড়ক পার হচ্ছেন পথচারী। সরু সড়কে 6 কোটি টাকার বেশি ব্যয়ের এমন প্রকল্প লুটপাটের জন্য নেওয়া হয় বলে অভিযোগ নগরবাসীর। আর জনসচেতনতা বাড়াতে কাজ করার আশ্বাস সিলেট সিটি কর্পোরেশন ও ট্রাফিক বিভাগের। দেগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। সিলেট নগরীর বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে 2015 সালে নির্মাণ করা হয় সিলেট সিটি কর্পোরেশনের প্রথম ফুট ওভারব্রিজ। অথচ ব্যবহার না হওয়ায় প্রায় 9 বছর ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেতুটি। প্রয়োজনের বিবেচনা না করেই 2021 ও 2022 সালে নগরীর টিলাগড়ে এমসি কলেজের সামনে, আখালিয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের পাশে আরও 3টি ফুট ওভারব্রিজ নির্মাণ করে সিটি কর্পোরেশন। ওভারব্রিজে না উঠে সড়কের মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে হেঁটে সড়ক পার হচ্ছেন পথচারীরা। সময়ের সংকীর্ণতা থাকার কারণে লোকের আমি নয় শুধু সবাই এই দিকে চলে যায়। এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থ লুটপাটের জন্য অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা হয়। সরকারের এটা এমনি একটা অপচয় হয়েছে, মানুষের কোনো কল্যাণে আইছে না। সম্ভাব্যতা যাচাই না করেই এই প্রজেক্টগুলো অর্থাৎ এই ওভারব্রিজগুলোর স্থান নির্ধারণ করা হয়েছে। ফুট ওভারব্রিজ ব্যবহারে মানুষকে আগ্রহী করতে ব্যবস্থা নেয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। আর জনসচেতনতা বাড়াতে কাজ করার কথা জানায় ট্রাফিক বিভাগ। মানুষ যাতে ফুট ওভারব্রিজ ব্যবহার করতে পারে সেই জন্য ফুট ওভারব্রিজের পাশাপাশি জেব্রা ক্রসিংও দিতে হবে। আমরা পুলিশ কমিশনারকে একটা চিঠি দিব তাদের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে, যাতে বিভিন্ন সময় ওনারা মাইকিং করে জনসাধারণকে যাতে জনসচেতনতা সৃষ্টি করে। সিটি কর্পোরেশনের তথ্য মতে সিলেট নগরে 4টি ফুট ওভারব্রিজ নির্মাণে ব্যয় হয় 6.5 কোটি টাকা। সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বলছে এগুলো ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। 3 দিন পর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
এ উপলক্ষে সিলেটের মণ্ডপে মণ্ডপে সাজ রব চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। নৌশাদ আহমদ চৌধুরী ছবিতে অপু বণিকের রিপোর্ট। শরতের শেষে দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। 3 দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। দুর্গাপূজা উপলক্ষে সিলেটের মণ্ডপে মণ্ডপে সাজ রব চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। এবছর জেলা ও মহানগরে মোট 595টি মণ্ডপে পুজোর আয়োজন করা হয়েছে। প্রস্তুতিও ভালো, আমাদের ব্যবসায়ী দিক দিয়েও প্রস্তুতি মোটামুটি ভালো। পূজার যে দেবী মূর্তির যে এগুলা আনুষ্ঠানিকতা শেষের দিকে। এমন উৎসব আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে বা আমাদের জীবনের জন্য ভালো কিছু নিয়ে আসে। প্রশাসনিক দিক থেকে আমরা নিশ্চিন্তে পূজা করতে পারবো, কোনো জোর ঝামেলা হবে না, এতে আমরা আসলে একটু উৎফুল্ল আছি আর কি। সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা করতে পারি। প্রশাসনিক নিরাপত্তা ওনারা আমাদেরকে কথা দিচ্ছেন, ওনারা আন্তরিকভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। পূজা উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। 6টা স্তরে এখানে আমাদের নিরাপত্তার যে পরিকল্পনা আছে ছদ্মবেশে এবং আমরা ইউনিফর্ম পার্টি থাকবে এবং সকলেই এই বিষয়ে আমরা তৎপর আছি। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই উৎসব। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে নানান নিরাপত্তা ব্যবস্থা। দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে সকল অপশক্তির বিনাশ হবে, এমনটাই মনে করছেন সনাতন ধর্মাবলম্বীরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে হবিগঞ্জের ঘাটিয়া বাজার মণ্ডপে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাশেদ, সারা দেশে হবিগঞ্জে পূর্ণাঙ্গ প্রস্তুতিতে চলছে দুর্গাপূজার যে আয়োজন। আমরা দেখেছি যে সকাল থেকে আমরা বিশেষ করে রামকৃষ্ণ মিশন রোড এলাকায় আমরা ছিলাম। এখানে আমরা দেখেছি বিভিন্ন পূজা মণ্ডপ যেগুলো আছে। আমি বিশেষ করে এখন যে পূজা মণ্ডপটিতে আছি এটা আমরা কজন বসুন্ধরা পূজা মণ্ডপ। এই মণ্ডপে আমরা দেখেছি যে সকাল থেকেই তারা যে মণ্ডপের যা আয়োজক আছে, যারা মৃৎশিল্পী আছেন, তারা এই মণ্ডপ সাজাচ্ছেন, শেষ মুহূর্তের সাজসজ্জা করছেন দেবী মূর্তিকে। এবং আমরা এখানে একটা বিশেষভাবে দেখেছি যে বিভিন্ন দেয়ালে এখানে যারা চিত্রশিল্পী আছেন, হবিগঞ্জের চিত্রশিল্পীরা বিভিন্ন চিত্রাঙ্কন করছেন। বিশেষ করে তারা জানিয়েছেন যে হবিগঞ্জে যে বন্যার্থদের যে দুঃখ কষ্ট এটি যাতে আগামীতে না হয়, এই জন্য দেবীর কাছে তাদের বিশেষ একটি বার্তা দেওয়ার জন্য তারা বন্যার্থদের প্রতিচ্ছবি এই চিত্রকর্মের মধ্যে তুলে ধরেছেন। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদের যে সদস্য বা পূজা মণ্ডপের এখানে যিনি আছেন দায়িত্বে, ওনারা জানিয়েছেন যে আসলে এখানে যে পূজা মণ্ডপে হবিগঞ্জে বিশেষ করে সারা দেশে যে একটি বিভিন্ন কথা আশঙ্কা দেখা দিয়েছিল যে পূজা মণ্ডপের নিরাপত্তা নিয়ে, হবিগঞ্জে এই ধরনের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। এবং হবিগঞ্জে এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে এখানে এবং তাদের যে পূজার যে আয়োজন তারা শান্তিপূর্ণভাবেই তারা পালন করছেন। এবং তারা জানিয়েছেন যে হবিগঞ্জে এ পর্যন্ত কোনো ধরনের কোনো আশঙ্কাজনক কোনো ঘটনা ঘটেনি এবং তারা আশা করছেন যে ভবিষ্যতে পূজা শেষ হওয়া পর্যন্ত এই আশঙ্কা যাতে দেখা না দেয়। তারা দাবি করছেন যে হবিগঞ্জে সুন্দরভাবে সার্বজনীন পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয়। বিশেষ করে হবিগঞ্জের সর্বধর্মের লোকজন এখানে পূজা মণ্ডপে এখানে আয়োজনের মধ্যে তারা অংশগ্রহণ করেন। তো তারা জানিয়েছেন যে এই পূজা মণ্ডপ যাতে সুন্দরভাবে এবং শান্তি শৃঙ্খলাভাবে শেষ হয়, এটাই তাদের প্রত্যাশা। এবং তার দাবি করছেন প্রশাসন যাতে সুন্দরভাবে এবং প্রশাসন নিরপেক্ষভাবে যাতে দায়িত্ব পালন করে। এই ছিল আজকে হবিগঞ্জের পূজা মণ্ডপের সর্বশেষ। পূজার প্রস্তুতির খবর জানছে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম হবিগঞ্জ থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত দিন দিন আগ্রাসী হচ্ছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সীমান্তে লাশের সংখ্যা বাড়ছে। দুপুরে মৌলভীবাজারে তিনি একথা বলেন। জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তারা যদি সরকারের ব্যর্থতার জন্য তারা যদি মাথা চাড়া দেয়, এটা এই জাতির জন্য দুর্ভাগ্য হবে। যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য এটা সবচাইতে বড় দুর্ভাগ্য হবে। আর শেখ হাসিনায় ক্ষমতা থাকার নিরাপত্তা এবং গ্যারান্টি ছিল পার্শ্ববর্তী দেশ। শেখ হাসিনার পতনের পর
তারা যেন আরো আগ্রাসী হয়ে গেছে, আরো বেশি সহিংস হয়েছে। লাশের সংখ্যা দিন দিন বাড়ছে আমাদের সীমান্ত অঞ্চলে। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে জামিন আবেদন করেন তার আইনজীবী। পরে বাদী বিবাদী পক্ষের যুক্তিতর্ক শুনে আবেদন নামঞ্জুর করেন বিচারক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় 20 সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। 5 অক্টোবর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংস্কারের অভাবে বেহাল দশা নেত্রকোনার রাজুর বাজার সড়কের। একদিকে খানাখন্দে ভোগান্তি পোহাচ্ছেন পৌরবাসী, অন্যদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পরিণত হচ্ছে মরণ ফাঁদে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। চলতি বছরের 22 ফেব্রুয়ারি সড়কটি সংস্কারে বরাদ্দ পায় নেত্রকোনা পৌরসভা। কার্যাদেশ অনুযায়ী সড়কটির 930 মিটার অংশ আরসিসি করার কথা, তারপরও শুরু হয়নি সংস্কার কাজ। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 3 দিন ধরে ভাসছে শেরপুর ময়মনসিংহের নিচু এলাকা। প্রায় 200 গ্রাম তলিয়ে পানিবন্দী লক্ষাধিক মানুষ। জমির ফসল ও মাছের ঘের তলিয়ে বিপুল ক্ষতি। একদিকে সার্ভার জটিলতা, অন্যদিকে পলাতক বেশিরভাগ জনপ্রতিনিধি। ভোগান্তির শেষ নেই জন্ম নিবন্ধনে। হয়রানি থেকে মুক্তি চান সেবা প্রত্যাশীরা। এবং দুর্গাপূজার আনুষ্ঠানিকতার বাকি 3 দিন চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ, বাড়ানো হয়েছে নিরাপত্তা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।